মাই নেম ইজ শুভদীপ দে অ্যান্ড ইউ ওয়াচিং শুভদীপ দে ফার্মাসি টিউটোরিয়ালস। তো আজকে আমরা জিপ্যাট 2015-র 20টা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তো স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন, স্টিল লাইপোজোমস হ্যাভ বিন ডেভেলপড টু, প্রথম অপশন এক্সটেন্ড দেয়ার হাফ লাইফ, সেকেন্ড অপশন ডিক্রিজ দ্য ড্রাগস টক্সিসিটি, 3 নম্বর অপশন এনাবেল সাইট স্পেসিফিক ড্রাগ ডেলিভারি, চতুর্থ অপশন অল্টার দ্য সাইজ অফ ভেসিকলস। তো স্টিল লাইপোজোমস ডেভেলপ করা হয় কেন? তো এর কারেক্ট অ্যান্সারটা এক্সটেন্ড দেয়ার হাফ লাইফটাকে এক্সটেন্ড করার জন্য। তো দেখা যায় স্টিল টু ওয়েলথ লাইপোজোমটা কি? স্টিল লাইপোজোম অথবা এটা কি বলা হয়, পেগিলেটেড লাইপোজোম। কোটিং অফ লাইপোজোমস উইথ পেগের ফুল ফর্ম কি? পলিইথিলিন গ্লাইকল, এক রকমের হাইড্রোফিলিক পলিমার টু ইমপ্রুভ স্টেবিলিটি, লেন্থেন্স দেয়ার হাফ লাইফ ইন সার্কুলেশন। Peg coating inhibits recognition by RAS system. The size range is below 200 nanometer. Coating liposomes with PEG reduces the rate of uptake by macrophages, stealth effect, and lead to prolonged presence of liposomes in the circulation and consequently provides ample time for this liposome to escape from the circulation. তো এই স্টিল লাইপোজোম কি? স্টিল লাইপোজোমকে আমরা পেগিলেটেড লাইপোজোম বলে থাকি। এটাতে কি হয়, লাইপোজোমের ওপর একটা পেগের কোটিং দেওয়া হয়। পেগের ফুল ফর্ম কি? পলিইথিলিন গ্লাইকল। পলিইথিলিন গ্লাইকলটা কি? এক ধরনের হাইড্রোফিলিক পলিমার। এই লাইপোজোমের ওপর পেগের কোটিং দেওয়া হয় কেন? স্টেবিলিটি বাড়ানোর জন্য আর হাফ লাইফ বাড়ানোর জন্য সার্কুলেশনে। আর এই পেগ কোটিং দিলে রেস সিস্টেম রেকগনাইজ করতে পারে না। আর এর সাইজ কত হয়? বিলো 200 ন্যানোমিটার। আর এই পেগের কোটিং দিলে ম্যাক্রোফেজও আপটেক করতে পারবে না। তাতে কি হবে? লাইপোজোমটা সার্কুলেশনে বেশিক্ষণ থাকতে পারবে। তো আমার এই প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো হাফ লাইফ বাড়ানোর জন্য। তো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ট্রেডমার্ক? অপশন এ, টু ক্লেম এক্সক্লুসিভ প্রপার্টিজ অফ প্রোডাক্টস or services, to claim innovation of products or services, to deal with marketplace of expressive ideas, to protect consumers from being misled. তো ট্রেডমার্কের অবজেক্টিভ কি? তোমাদের কারেক্ট অ্যান্সার সি, টু ডিল উইথ মার্কেটপ্লেস অফ এক্সপ্রেসিভ আইডিয়াস। তো কেন দেখা যাক। The modern definition of a trademark is that it is a word, name, symbol or device or combination thereof used by a person, including a business entity, or which a person has a bona fide intention to use to identify and distinguish his or her goods from those manufactured by others and to indicate the source of those goods. Trademark are commercial source indicators, distinctive signs that identify certain goods or services produced or provided by a specific person or enterprise. A trademark is any sign which can distinguish the goods of one trader from those of another. Sign includes words, logos, picture. A trademark is used as a marketing tool so that customers can recognize the product of a particular trader.
তো কি দাঁড়ালো? ট্রেডমার্কের মডার্ন ডেফিনেশন হলো এটা এক ধরনের ওয়ার্ড, নেম অথবা সিম্বল অথবা ডিভাইস অথবা এই কম্বিনেশনও হতে পারে, কোনো পার্সন ব্যবহার করে অথবা বিজনেসও ব্যবহার করতে পারে, যার মেন ইন্টেনশন কি হলো হয় যাতে অন্য কোনো যাতে নিজের গুডটা অন্য কোনো ম্যানুফ্যাকচারার থেকে ডিস্টিংগুইশ করতে পারে, আর সেই ডিস্টিংগুইশের ক্ষেত্রে কোনো কাস্টমার আইডেন্টিফাই করতে পারে যাতে। আর এটা এক ধরনের মার্কেটিং টুল হিসাবেও ব্যবহার করা হয়। তুমি অপশনগুলো দেখি। প্রথম অপশন, টু ক্লেম এক্সক্লুসিভ প্রপার্টিজ অফ প্রোডাক্ট অর সার্ভিসেস, টু ক্লেম এক্সক্লুসিভ প্রপার্টিজ অফ প্রোডাক্টস অর সার্ভিসেস। প্রথম অপশন বলছে টু ক্লেম এক্সক্লুসিভ প্রপার্টিজ অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। এখানে কোনো ধরনের এক্সক্লুসিভ প্রপার্টিজ পাওয়া যাচ্ছে না কোনো প্রোডাক্ট অর সার্ভিসেস, মানে এই প্রোডাক্টটার আমারই শুধু, অন্য কারণ নয়, এরকম কিছু হচ্ছে না, তো এক্সক্লুসিভ প্রপার্টি হবে না। বিটা ইনোভেশনে, টু ক্লেম ইনোভেশন অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। এখানে কোনো ইনোভেশনের জিনিস নয় যে ক্লেম, মানে ট্রেডমার্কের ইন্টেনশন মানে কোনো ইনোভেশনকে ক্লেম করা নয়, তাই ইনোভেশনটা হবে না। অপশন সি, টু ডিল উইথ মার্কেটপ্লেস অফ এক্সপ্রেসিভ আইডিয়াস। এটা হবে কারণ আমার মেন ইন্টেনশনই হচ্ছে যে ট্রেডমার্ক ইউজ করার মেন ইন্টেনশনই কি, যাতে আমার প্রোডাক্টটা অন্য ম্যানুফ্যাকচার প্রোডাক্ট থেকে আলাদা দেখাতে পারি। তো অপশন সি। আর ডিটা কেন হচ্ছে না? টু প্রোটেক্ট কনজিউমার্স ফ্রম বিং মিসলিড। আমার মেন ইন্টেনশন এটা নয়, যে আমার ইন্টেনশন মিসলিড থেকে বাঁচানো, কিন্তু অপশন ডিটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? তো অপশন সি। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। So next question, option 3. How the weighting agent act in the suspension? Option A, increase contact angle between substance and solvent. Option B, reduce contact angle between substance and solvent. Option C, no change in contact angle between substance and solvent. Option D, none of these. তো এখানে রাইট অ্যান্সারটা অপশন বি, রিডিউস কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন সাবস্টেন্স অ্যান্ড সলভেন্ট। তো কারণটা দেখা যাক। Weighting agents are substances that reduce the surface tension of water to allow it to spread drops onto a surface, increasing the spreading abilities of a liquid. Lowering the surface tension lowers the energy required to spread drops onto a film, thus weakening the cohesive properties of the liquid and strengthening its adhesive properties. তো যেই ডায়াগ্রামটা দিয়েছি, ওই সারফেস অফ দ্য পার্ট অফ দ্য টু ওয়েটেড, তার ওপর লিকুইড ড্রপ, আর লিকুইড ড্রপটা সারফেসের ওপর কত অ্যাঙ্গেল করছে সেটা হলো ওয়েটিং অ্যাঙ্গেল আলফা। আলফা যদি 90 কম হয় তাহলে গুড ওয়েটিং, আর যদি আলফা 120 বেশি হয় তাহলে নন ওয়েটিং। আর সারফেক্টেন্স কি? Surfactants are used to decrease the solid liquid interfacial tension, or contact angle between solid and liquid vehicle particle. Example হলো নন আয়োনিক টাইপের পলিঅক্সি অ্যালকালিন ইথার্স, আর অ্যানায়নিকের সোডিয়াম লরেল সালফেট SLS। তো কোশ্চেনে বলা আছে ওয়েটিং এজেন্ট
সাসপেনশনে কি কাজ করে? ইনক্রিজ তো করে না কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা। ওয়েটিং এজেন্টের কাজ হলো সারফেস টেনশনের ওয়াটারের সারফেস টেনশনটা কমানো। সারফেস টেনশনটা কমে গেলে কি হবে? ওয়াটারটা ভালো স্প্রেড হবে, আর ভালো স্প্রেড হওয়া মানে হলো সেটা সারফেসে মিশে যাবে, আর মেশা মানে হলো ফিল্ম আর যেটার ওপর সারফেস ওর মধ্যে অ্যাঙ্গেলটা কমবে। অ্যাঙ্গেল কমা মানে হলো রিডিউস কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন সাবস্টেন্স অ্যান্ড সলভেন্ট। ইনক্রিজ তো নয়, নো চেঞ্জও নয়, নান অফ দিস নয়, তো অপশন বি। তো next question, option 4. A pharmaceutical API is prone to environmental oxidation. To achieve a better therapeutic action, its size needs to be reduced. Method of choice of pulverization is option A ball mill, option B hammer mill, option C colloid mill, option D rotary cutter mill. তো এই কোশ্চেন মাইন্ডে কি, আ ফার্মাসিউটিক্যাল এপিআই ইজ প্রন টু এনভায়রনমেন্টাল অক্সিডেশন। একটা ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট অক্সিডেশনে এনভায়রনমেন্টে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তো এটা বেটার থেরাপিউটিক অ্যাকশন দেখানোর জন্য এর সাইজটাকে কমাতে হবে। তো সব থেকে ভালো চয়েস কোনটা মানে সাইজ কমানোর? তো এর মধ্যে অপশন এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, বল মিল। কেন দেখা যাক। বল মিল ইজ আ টাইপ অফ গ্রাইন্ডার হুইচ ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন। দ্য মিক্সিং ইজ ক্যারিড আউট ইনার এনভায়রনমেন্ট। আর আমার মেন এমই ছিল যে আমাকে ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের সাইজটা কমাতে হবে, আর এমনভাবে কমাতে হবে যাতে আর আমাকে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট সাইজটা কমাতে হবে। আর সাইজটা কমানোর মেন ইন্টেনশন কি, যাতে আমার ভালো থেরাপিউটিক অ্যাকশন দেখাতে পারে। আর এটা কমাবো কেন? কারণ এটা এনভায়রনমেন্টে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্ট অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তো তো এটা সব থেকে বেস্ট অ্যাপারেটাস কোনটা ইউজ করা যাবে? বল মিল। বল মিল কেন? বল মিল হলো এমন একটা গ্রাইন্ডার যেটা ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন প্রিন্সিপালে কাজ করে। আর এটা এই যে মেথড আছে ইম্প্যাক্ট অ্যাট্রিশন, সেটা একটা ইনার এনভায়রনমেন্টের মধ্যে করে যে এনভায়রনমেন্টে কোনো অক্সিজেন প্রেজেন্ট নেই। দেয়ারফর দ্য অক্সিডেশন সেন্সিটিভ মেটেরিয়াল ক্যান বি মিল এফেক্টিভলি। So next question. Sulz-Hardy rule is for lipophilic colloid, hydrophilic colloid, association colloid, না both B আর C? তো এখানে কারেক্ট অ্যান্সার বি, হাইড্রোফিলিক colloid। তো দেখা যাক। Precipitation power of an ion on a dispersed phase of opposite charge increase with the increase in valence or charge of the ion. This is Sulz-Hardy rule. Higher the valency, greater is the precipitation power. Order of positive ions cations is Al3 plus is greater than Ba2 plus is greater than Na plus. Order of negative ions, anions, FeCN6 4 minus is greater than PO4 3 minus is greater than SO4 2 minus is greater than Cl minus. It arranges the anions and cations in their precipitation power of hydrophilic colloids by removing hydration sheath from dispersed phase. Precipitation power কোনো আয়নের একটা ডিসপার্স ফেজে
অফ অপোজিট চার্জ প্রেসিপিটেশন পাওয়ার কোনো আয়নের ডিসপার্স ফেজে on a dispersed phase of opposite charge increases with the increase in valence or charge of the ion. This is hard. তো এখানে কি বোঝাচ্ছে? তো স্টুলস হার্ডি রুলটা কি? কোনো আয়ন, সাপোজ Al3+ আয়ন, কোনো আয়নের প্রেসিপিটেশন পাওয়ার একটা অপোজিট চার্জের ডিসপার্স ফেজে বাড়ে যদি তার ভ্যালেন্স অথবা চার্জ বাড়ে। মানে যদি আমার একটা কম্পাউন্ড যদি আর তার অপোজিট চার্জ অপোজিট চার্জ হলো ও, আমি সাপোজ হলাম ওয়াই, এক্স একটা কম্পাউন্ড, সেটা তার প্রেসিপিটেশন পাওয়ার দেখাবে একটা অপোজিট চার্জের ওপর, ওয়াই এর ওপর। তার এই প্রেসিপিটেশন পাওয়ারটা বাড়বে যদি তার ভ্যালেন্স অথবা চার্জ বাড়ে। মানে X3+ বেশি প্রেসিপিটেশন পাওয়ার দেখাতে পারবে X2+ এর থেকে। এটাই মানে হায়ার দ্য ভ্যালেন্সি গ্রেটার ইজ দ্য প্রেসিপিটেশন পাওয়ার। যার যত বেশি ভ্যালেন্সি তার তত বেশি প্রেসিপিটেশন পাওয়ার। এটা দু ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। মানে এটা ক্যাটায়নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নেগেটিভ আর অ্যানায়নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। It arranges the anions and cations in their precipitation power of hydrophilic colloid by removing the hydration sheet from dispersal. It arranges the anions and cations in their precipitation power of hydrophilic colloids by removing the hydration sheet from dispersion. So next question, Brookfield viscometer is single point, rotational, falling spear type না capillary type? তো কারেক্ট অ্যান্সার অপশন বি, রোটেশনাল। তো কেন দেখা যাক। ডিটারমিনেশন অফ রিওলজিক প্রপার্টিজ, রিওলজিক প্রপার্টি ডিটারমিনেশনের জন্য দু রকমের ভিস্কোমিটার ব্যবহার করা হয়। একটা হলো সিঙ্গেল পয়েন্ট ভিস্কোমিটার, একটা হলো মাল্টি পয়েন্ট ভিস্কোমিটার। সিঙ্গেল পয়েন্ট ভিস্কোমিটারটা হলো নিউটনিয়ান ফ্লোয়ের জন্য, আর মাল্টি পয়েন্ট ভিস্কোমিটারটা হলো নন নিউটনিয়ান ফ্লোয়ের জন্য। আর এই এক্সাম্পল হলো সিঙ্গেল পয়েন্ট ভিস্কোমিটার যেটা নিউটনিয়ান ফ্লোয়ের জন্য, তার এক্সাম্পল ফলিং ভিস্কোমিটার আর ফলিং স্পিয়ার আর ক্যাপিলারি ভিস্কোমিটার। আর মাল্টি পয়েন্ট ভিস্কোমিটার যেটা নন নিউটনিয়ান ফ্লোয়ের জন্য, তার এক্সাম্পল হলো রোটেশনাল ভিস্কোমিটার। তো ক্যাপিলারি ভিস্কোমিটার যেটা, তার একটা নাম হলো তার একটা টাইপ হলো অসওয়াল্ড ভিস্কোমিটার, এক ধরনের হলো অসওয়াল্ড ভিস্কোমিটার। আর রোটেশনাল ভিস্কোমিটার তার এক ধরনের হলো কাপ অ্যান্ড বাল্ব, কোন অ্যান্ড প্লেট, কাপ অ্যান্ড বাল্ব, কোন অ্যান্ড প্লেট, ব্রোকফিল্ড ভিস্কোমিটার। আর ফলিং স্পিয়ার ভিস্কোমিটার এক ধরনের হলো হপলার ভিস্কোমিটার। তো ব্রোকফিল্ড ভিস্কোমিটারটা কোন ধরনের?
রোটেশনাল ভিস্কোমিটারের ধরনের। আর রোটেশনাল ভিস্কোমিটারটা কি? মাল্টিফর্ম ভিস্কোমিটার, যেটা না নন নিউটনিয়ান ফ্লোয়ের জন্য ব্যবহার করা হয়। তো নেক্সট কোয়েশ্চেন, amount of dextrose in large volume infusion amount of dextrose in large volume infusion fluids. तो ऑप्शन ए 5% W/V, ऑप्शन बी 10% W/V, ऑप्शन सी 25% W/V, ऑप्शन डी 50% W/V। तो ডেক্সট্রোজের কন্টেন্ট কত থাকে লার্জ ভলিউম ইনফিউশন ফ্লুইডসে? 5% W/V। তো each 100 ml, তো দেখা যাক কেন each 100 ml of 5% dextrose injection contains 5 gram dextrose monohydrate in water for injection। মানে 5 গ্রাম ডেক্সট্রোজ থাকে, মানে ডেক্সট্রোজ মোনোহাইড্রেট থাকে 100 ml লার্জ ভলিউম ইনফিউশন ফ্লুইডসের ক্ষেত্রে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। Option question 8, the antioxidant action of sodium metabisulfite is due to release of CO2, release of O2, release of SO2 na release of sodium ions। so the correct answer release of SO2। তো কেন দেখা যাক, সোডিয়াম মেটাবাইসালফাইড Na2H2O5 is pharmaceutically used as an antioxidant in solutions of many drugs such as adrenaline to prevent oxidation of these compounds. It acts by releasing SO2. It also used as a reducing agent in ascorbic acid injection। তো আমার কোশ্চেনটা কি ছিল, সোডিয়াম মেটাবাইসালফাইড কি করে নিজের অ্যান্টিঅক্সিডেশন অ্যাকশন দেখায়? তো এটা অপশন সি হবে, SO2 রিলিজ করে। তো সোডিয়াম মেটাবাইসালফাইড, যেটার ফর্মুলা হলো Na2H2O5, সেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজে লাগে বিভিন্ন রকম ড্রাগের সলিউশনে, যেমন একটা অ্যাড্রেনালিন। এটা কি করে, এইসব ড্রাগেতে অ্যাজ আ অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়, যাতে এই ড্রাগগুলো যাতে অক্সিডেশন না হয়। আর এটা নিজের কাজ দেখায় SO2 রিলিজ করে। আর এটা অ্যাসকর্বিক অ্যাসিড ইনজেকশনেও অ্যাজ আ রিডিউসিং এজেন্ট ব্যবহার করা হয়। রিডিউসিং এজেন্ট মানে অন্যকে রিডিউস করা আর নিজে অক্সিডাইজ হওয়া। অ্যান্টিঅক্সিডেন্ট কেসটাও সেম, অ্যান্টিঅক্সিডেন্ট মানে অন্যকে রিডিউস করা। অ্যান্টিঅক্সিডেন্ট কেসটা ওটা নয়, অ্যান্টিঅক্সিডেন্ট কেসটা হলো অন্য যাতে অক্সিডাইজ না হয়। তো কোশ্চেন 9,
How much of 90% and 20% alcohols are required to produce 350 ml of 60% alcohol? Option A 250 ml, 100 ml. Option B 300 ml, 50 ml. Option C 200 ml, 150 ml. Option D 150 ml, 200 ml. तो करेक्ट आंसर অপশন সি 200 ml, 150 ml। তো আমরা কিভাবে 60% অ্যালকোহল 350 ml বানাবো 60% অ্যালকোহল? তো আমরা কিভাবে বানাবো 350 ml অফ 60% অ্যালকোহল 90% আর 20% অ্যালকোহল নিয়ে? তো এটা একটা নিয়ম আছে। তো আমার এখানে বলেছে 90% অ্যালকোহল আর 20% অ্যালকোহল, মানে কতটা 90% অ্যালকোহল নিতে হবে আর কতটা 20% অ্যালকোহল নিতে হবে যাতে আমরা 350 ml 60% অ্যালকোহল বানাতে পারি। তো আমাদের হায়ার পার্সেন্টেজটা কত? 90% অ্যালকোহল। লোয়ার পার্সেন্টেজটা কত? 20% অ্যালকোহল। আমাদের লাগবে কত? 60% অ্যালকোহল। তো 90 থেকে 60 মাইনাস করতে হবে, তো কত বেরোলো? 30। আর 20 থেকে 60 পেতে গেলে কত লাগবে? 40। তো আমরা 40 ইন্টু 350/70, 70টা কী করে হলো? 40 + 30 করে অফ 90% নিতে হবে। আর 30 ইন্টু 350 / 70 অফ 20% নিতে হবে। তো দাঁড়ালো 200 ml অফ 90% অ্যান্ড 150 ml অফ 20% অ্যালকোহল। তো আমাদের নিয়মটা হলো, যেটা হায়ার পার্সেন্টেজ সেটা প্রথমে লিখতে হবে 90%, যেটা কম পার্সেন্টেজ সেটা পরে লিখতে হবে 20%, বানাতে কত হবে? 60%। দিয়ে 60টা মাঝখানে লিখতে হবে, 90টা তার ওপরে, 20টা তার নিচে। দিয়ে 90 থেকে 60 লাইন টানতে হবে, লাইনটা ডায়াগোনালি এক্সটেন্ড করতে হবে। যে 20 থেকে 60 লাইন টানতে হবে সেটা ডায়াগোনালি এক্সটেন্ড করতে হবে। দিয়ে 90 থেকে 6 থেকে 90 পেতে গেলে কত করতে হবে? 6 থেকে 90 পেতে গেলে কত করতে হবে? +30। আর 20 থেকে 60 পেতে গেলে কত করতে হবে? 40। তো আমার উপরে পেলাম 40, নিচে পেলাম 30। তো 40 ইন্টু কত বলেছে আমাকে এখানে? 350, মানে আমার রিকোয়ারমেন্ট, ডিভাইডেড বাই 70। 70টা মানে টোটাল 40 + 30 করে এতটা ml লাগবে 90%-এর। আর 30 ইন্টু 350/70 এতটা লাগবে 20%-এর। তো 70, 350, 5, 200 ml লাগবে 90%-এর, আর 70, 5, 150 লাগবে 20%-এর। তো 9টা হয়ে গেল, 9টা। তো নেক্সট কোয়েশ্চেন, question 10, units for rate constant K for second order kinetics? সেকেন্ড অর্ডার কাইনেটিক্সের জন্য সেকেন্ড অর্ডার কাইনেটিক্সের ক্ষেত্রে কে এর ইউনিট কি হবে? অপশন এ সেকেন্ড ইনভার্স, অপশন বি মোল পার লিটার সেকেন্ড, মোল পার লিটার ইন্টু সেকেন্ড, অপশন সি মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, আর অপশন ডি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স।
তো কারেক্ট অপশন মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তোমার ফর্মুলাটা কি? কে 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 ইউনিট বার করার ফর্মুলা কি? মোল 1 মাইনাস এন লিটারে এল n মাইনাস 1 সেকেন্ডটা হলো -1। তো এর সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, তাই জন্য n এর জায়গায় 2 বসবে। তো মোল টু দি পাওয়ার 1 মাইনাস 2 কত হলো? -1। তো মোল -1 ইন্টু এল এর ক্ষেত্রে কি হবে? এনটা 1 বলবে, তো 1 মাইনাস 1 0। তো সরি এনটা 2 বলবে, তো শুধু লিটার 1 হবে। আর সেকেন্ডের ক্ষেত্রে তো সেম। তো কি বেরোলো? মোল টু দি পাওয়ার -1 লিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তো অপশন সি। তো নেক্সট কোয়েশ্চেন, প্যাসিভ ডিফিউশন ফলোজ হুইচ অর্ডার অফ কাইনেটিক্স? Option A non-selective and mixed order. Option B selective and mixed and first order. Option C non-selective and first order. Option D selective and mixed order. তো কারেক্ট অ্যান্সার হলো সিলেক্টিভ অ্যান্ড ফার্স্ট অর্ডার। তো দেখা যাক কেন। First order kinetics, an order of chemical reaction in which the rate of reaction depends on the concentration of only one reactant and is proportional to the amount of reactant. ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এমন এক ধরনের কেমিক্যাল রিয়াকশন যেখানে অর্ডার অফ রিয়াকশন শুধুমাত্র একটা রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আর অ্যাকর্ডিং টু ফিক্স ফার্স্ট ল অফ ডিফিউশন, ড্রাগ অলওয়েজ ডিফিউজ ফ্রম দি সাইট অফ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন আনটিল ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড। তো প্যাসিভ ডিফিউশন তো ফার্স্ট অর্ডার হলে যদি প্যাসিভ ডিফিউশনটা ফার্স্ট অর্ডার হয় তাহলে সিলেক্টিভ হবেই, কেননা ফার্স্ট অর্ডার রিয়াকশনগুলো সিলেক্টিভই হয়। সিলেক্টিভ মানে এখানে ক্ষেত্রে যে কোনো একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে। তো প্যাসিভ ডিফিউশন কিভাবে ফার্স্ট অর্ডার রিয়াকশন? প্যাসিভ, হ্যাঁ, প্যাসিভ ডিফিউশন মানে হলো, এমনি আমরা জানি যে প্যাসিভ ডিফিউশন অ্যাক্টিভ ডিফিউশন। প্যাসিভ ডিফিউশনটা হলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাওয়া উইদাউট দি ইউজ অফ এনার্জি। আর অ্যাক্টিভ মানে ইউজ অফ এনার্জি। তো প্যাসিভ ডিফিউশন ফার্স্ট অর্ডার আর সিলেক্টিভ। সিলেক্টিভ কেননা সেটা ফার্স্ট অর্ডার, আর ফার্স্ট অর্ডারটা কেন সেটা মনে রাখতে হবে। ঠিক আছে। তো নেক্সট, concentration versus time graph drawn from single oral dose. Which parameter can be calculated? Elimination constant, rate constant, absorption
অ্যাবজর্পশন পিক না প্লাজমা কনসেন্ট্রেশন? তো কারেক্ট অ্যান্সারটা হলো অপশন সি, অ্যাবজর্পশন পিক। তো গ্রাফ আঁকা হলো টাইম ভার্সেস কনসেন্ট্রেশনের, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশনটা ওয়াইতে আর টাইমটা এক্সে। তো ম্যাক্সিমাম যতটা যেতে হবে সেটা সি ম্যাক্স, আর একদম যেটা লোয়ার সেটা হলো সি মিনিমাম। আর যে গ্রাফটা আঁকা হলো তার যতটা তার এরিয়া আছে সেটা হলো এরিয়া আন্ডার কার্ভ, যেটা উপর থেকে সেটা অ্যাবজর্পশন পিক, যেটা নিচের দিকে নামছে সেটা হলো এমিশন অ্যাবজর্পশন ফেজ, এমিশন ফেজ নিচের দিকে নামছে। অ্যাবজর্পশন পিক corresponds to the maximum absorption intensity at a specific wavelength. Absorption peak is defined as the frequency or wavelength of a given sample which exhibits the maximum or the highest spectral value of absorption. Absorption তো absorption peak হলো ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেন্থ কোনো স্যাম্পেলের যেটা থেকে বুঝতে পারি ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন পিক এমন একটা পয়েন্ট যেটাতে না, অ্যাবজর্পশন পিক এমন একটা পয়েন্ট যেটাতে অ্যাবজর্পশন পিক যে এমন একটা পয়েন্ট যেটা যেই ক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট ভ্যালু অফ অ্যাবজর্পশন, মানে সব থেকে বেশি অ্যাবজর্পশন হচ্ছে কখন, যখন ফ্রিকোয়েন্সি অ্যাবজর্পশন পিক এমন একটা ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন পিক এমন একটা ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেন্থ যেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশন হচ্ছে। তো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ থেকে আমরা কোন প্যারামিটার ক্যালকুলেট করতে পারি? অ্যাবজর্পশন পিক ক্যালকুলেট করতে পারি। কেননা অ্যাবজর্পশন পিক এমন একটা ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ যেটাতে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে। তো নেক্সট কোয়েশ্চেন, if a basic drug reabsorbs significantly from kidney, which of the following statement will be correct? Its renal clearance increases in basic urine, its renal clearance decreases in basic urine, its renal clearance increases in acidic urine, its renal clearance decreases in acidic urine. তো অপশন বিটা হলো কারেক্ট, its renal clearance decreases in basic urine. তো কেন দেখা যাক? The clearance of a drug is the theoretical volume of plasma from which the drug is completely removed in unit time. Weak bases ionize more and are less reabsorbed in acidic urine. Our weak acid ionize more and are less reabsorbed in basic urine. If a basic drug reabsorbs significantly from kidney, its renal clearance
decreases in basic তো আমার কোশ্চেনে বলেছে একটা বেসিক ড্রাগ রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে কিডনি থেকে। তো এখানের এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট? তো যদি আমার কোনো ড্রাগ আছে, একটা বেসিক ড্রাগ, তো যদি সেটা কিডনি থেকে রিঅ্যাবজর্ব হয়ে যায়, তাহলে তার রেনাল ক্লিয়ারেন্সটা কমে যাবে, ডিক্রিজেস। তো এটা কোন ইউরিনে কমবে? তো আমার অ্যাসিডিক ইউরিনে কমবে না বেসিক ইউরিনে কমবে? বেসিক ইউরিনে। কেননা জিনিসটা হলো বেসিক ড্রাগটা বেসিক ইউরিনে আছে বলেই সেটা কিডনি থেকে সিগনিফিকেন্টলি রিঅ্যাবজর্ব হচ্ছে সেই ক্ষেত্রে, আর তার জন্য রেনাল ক্লিয়ারেন্সটা কমে যাচ্ছে। বেসিক ড্রাগটা অ্যাসিডিক ইউরিনের ক্ষেত্রে কিডনি থেকে রিঅ্যাবজর্ব বেশি সিগনিফিকেন্টলি রিঅ্যাবজর্ব হবে না। তোমার কারেক্ট অ্যান্সারটা অপশন বি। এই জন্য কারেক্ট অ্যান্সারটা হলো অপশন বি। বেসিক ড্রাগটা বেসিক ইউরিনে বেসিক ড্রাগটা বেসিক ইউরিনে আয়োনাইজ হচ্ছে না, সেটা কিডনি থেকে আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই জন্য তার রেনাল ক্লিয়ারেন্সটা কম। তো নেক্সট কোশ্চেন, তো question 14, sparging is the process where synanol groups react with trimethylsilyl group and inert gas is bubbled through the solvent reservoir to remove dissolved gases. Solvents are mixed together in a fixed ratio. Column is washed with solvents from non-polar to polar and reverse. তো স্পার্জিংটা কি? তো অপশন বিটা কারেক্ট অ্যান্সার। An inert gas is bubbled through the solvent reservoir to remove dissolved gases. স্পার্জিং হলো একটা প্রসেস যেখানে আমরা ইনার্ট গ্যাসটা ভেতরে ঢোকাচ্ছি, ডিজলভ গ্যাসটাকে, যে ডিজলভ গ্যাসটা সলভেন্টের ভেতরে আছে সেটাকে বার করার জন্য। আর এই স্পার্জিংটা দুভাবে করা যায়, একটা হলো হিলিয়াম দিয়ে অথবা ভ্যাকিউম দিয়ে। হিলিয়ামটা এফিশিয়েন্ট, মানে খুবই ভালো এফিশিয়েন্ট, আর ভ্যাকিউমটা হলো লেস এফিশিয়েন্ট কিন্তু দামটাও কম, লেস এক্সপেন্সিভ। তো স্পার্জিং হলো একটা প্রসেস যেখানে ইনার গ্যাসটা সলভেন্টের ভেতরে ঢোকানো হয় ডিজলভ গ্যাসটাকে বার করার জন্য। তো নেক্সট কোয়েশ্চেন, which of the following is incorrect about parenteral nutrition? Parenteral nutrition solutions are hypertonic solutions and IV fluids are isotonic. Parenteral nutrition solutions and IV preparation are isotonic solutions. Parenteral nutrition solutions are hypotonic solutions and IV fluids are isotonic. Parenteral nutrition solution can be supplemented with medications. তো কারেক্ট অ্যান্সারটা হলো অপশন এ, প্যারেন্টাল নিউট্রিশন আর হাইপারটনিক অ্যান্ড আইভি ফ্লুইডস আর আইসোটনিক। কেননা প্যারেন্টালের মধ্যে খাবার থাকে, তাই জন্য এটা হাইপারটনিক। হাইপারটনিক মানে হলো যার রেসপেক্টে করা হচ্ছে, যার রেসপেক্টে এটাকে হাইপারটনিক বলা হচ্ছে। হাইপারটনিক হলো যার রেসপেক্টে বলা হচ্ছে তার থেকে এর ভেতরে সলিউটের কনসেন্ট্রেশন বেশি, সলভেন্টের কম। তো নেক্সট, which phase of emulsion
is reversible phase. Cracking, creaming, phase inversion, coalescence. ইমালশনের কোন ফেজে রিভার্সিবল? তো কারেক্ট অ্যান্সার হলো ক্রিমিং। ক্রিমিং ইজ দ্য কনসেন্ট্রেশন অফ গ্লোবিউলস অ্যাট দ্য টপ অর বটম অফ ইমালশন। ইট ইজ এ রিভার্সিবল প্রসেস। তো ইমালশনের কোন ফেজে রিভার্সিবল মানে ইমালশনের মধ্যে এই চারটের মধ্যে কোনটা হলে আবার ইমালশনটা নিজের ফর্মে ফিরতে পারে। যদি ইমালশনের মধ্যে ক্রিমিং দেখা যায় তাহলে ওই ক্রিমিংয়ের প্রবলেমটা সলভ করেও আবার নিজের অরিজিনাল ফর্মে ফিরতে পারবে, কিন্তু বাকিগুলোতে হবে না। এই কোয়ালিশনসও হবে না, অথবা এই ফেজ ইনভার্সন বা বাকিগুলোতেও হবে না। তো নেক্সট, which of the following apparatus can be used for determining the surface tension of liquids? Option A, Oswald viscometer, option B, rheometer, option C, Dunois tensiometer, option D, Coulter counter. তো এই চারটে অ্যাপারেটাসের মধ্যে কোন অ্যাপারেটাসটা ইউজ হয় লিকুইডের সারফেস টেনশন ডিটারমাইন করার জন্য? তো কারেক্ট অ্যান্সার হলো Dunois tensiometer। তো কটা ধরন আছে এই সারফেস টেন্সিং ইন্ডিভিজুয়াল মাপার জন্য? 5 ধরন আছে। ক্যাপিলারি রাইজ মেথড, ড্রপ ওয়েট মেথড, ড্রপ তো ক্যাপিলারি রাইজ মেথড, ড্রপ কাউন্ট মেথড, ড্রপ ওয়েট মেথড, আর থার্ড হলো ড্রপ ওয়েট। তো 5টা আছে, ক্যাপিলারি রাইজ মেথড, ড্রপ ওয়েট মেথড, অপশন 3 অপশন বলছি, নাম্বার 3 ড্রপ কাউন্ট মেথড, অপশন বলছি, নাম্বার 4 উইলহেলমিস প্লেট মেথড, নাম্বার 5 রিং ডিট্যাচমেন্ট মেথড। সেটা ওই রিং ডিট্যাচমেন্ট মেথডটাকেই Dunois টেনসিওমিটার বলা হয়। এই 5টার মধ্যে শুধু ক্যাপিলারি রাইজ মেথডটাতেই সারফেস টেনশন মাপা যায়, আর বাকি যে 4টে আছে সেটা সারফেস টেনশনও মাপা যায়, ইন্টারফেসিয়াল টেনশনও মাপা যায়। তো কারেন্ট কি দেখা গেল Dunois টেনসিওমিটার। তো নেক্সট, pseudoplastic flow is generally exhibited by viscous paste, solutions of mucilages and gums, jellies, lotions. So correct answer, solutions of mucilages and gums. So can viscosity of pseudoplastic substance decrease with increased rate of shear? Example, ketchup are mainly natural and synthetic gum. তো সিউডো প্লাস্টিক সাবস্টেন্স যেগুলো হয় সেই ক্ষেত্রে ভিসকোসিটিটা বাড়ে যদি আমার শিয়ারের রেটটা বাড়ে। যদি আমি কোনো বল থাকে, যদি একটা কেচাপ রাখা আছে একটা বলের মধ্যে ফেলি, সেই কেচাপটা চারদিকে ছিটকে যাবে আর বলটা ওই সারফেসের উপরেই ভাসবে। তাহলে কি হলো, আর যদি সেই বলটাই তার যা উপর থেকে ফেলছিলাম অতটা উপর থেকে হবে না ফেলি, তাই একটু নিচ থেকে ফেলি,
তাহলে অতটা ছিটকাবেও না আর একই জায়গায় থাকবে। তো কি হলো, ভিসকোসিটিটা কমে গেল, যখন রেট অফ শেয়ারটা বাড়ানো হলো। তো মেনলি ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক গাম। তো অপশন বলছি, কোশ্চেন 19, নেক্সট কোশ্চেন, কেমিক্যালি স্প্যান্স আর অলসো কল্ড অ্যাজ sorbitan esters of fatty acid, polyoxyethylene sorbitan esters of fatty acid, polyethylene glycol esters, alcohol polyethylene glycol esters। তো কেমিক্যালি স্প্যানের আরেক স্প্যানকে আমরা কি বলি, সরবিটান এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড। তো সারফেক্টেন্ট দু রকমের হয়, স্প্যান্স অ্যান্ড টুইন্স। সারফেক্টেন্টটা কি, যেটা সারফেস টেনশনটা কমায়। স্প্যান্সটা হলো হাইড্রোফোবিক আর টুইন্সটা হলো হাইড্রোফিলিক। স্প্যান্সটাকে কেমিক্যালি বলি আমরা সরবিটান এস্টার অফ ফ্যাটি অ্যাসিড অথবা সরবিটান ফ্যাটি অ্যাসিড এস্টার্স, আর টুইন্সটাকে কেমিক্যালি বলি পলিসরবেটস। আর পলিঅক্সিইথিলিন মোনোলরেট সেটাকে বলা হয় টুইন 20। পলিঅক্সিইথিলিন মোনো মাইরিসেল সেটাকে বলা হয় টুইন 40। পলিঅক্সি মোনো পালমিটেড সেটাকে বলা হয় টুইন 60। পলিঅক্সিইথিলিন মোনো অলিয়েট সেটাকে বলা হয় টুইন 80। তো কি দাঁড়ালো, স্প্যান্সটার কেমিক্যালি বলা হয় সরবিটান এস্টার অফ ফ্যাটি অ্যাসিড। তো পরের কোশ্চেন, increase in solubility of a drug in water in the presence of additives is known as dissolution, co-solvency, solubilization না hydrotrophy। ড্রাগের সলিউবিলিটি ওয়াটারে বাড়ানো কার প্রেজেন্সে, অ্যাডিটিভসের প্রেজেন্সে কি বলা হয়, হাইড্রোট্রপি বলা হয়। দেখা যাক ডিসসলিউশন মানে এটা কি হলো, প্রসেস ওয়ার সলিউট ডিজলভস ইন আ সলভেন্ট টু ফর্ম সলিউশন। ডিসসলিউশন কি দাঁড়ালো, একটা প্রসেস যেখানে সলিউটটাকে ডিজলভ করা হয় সলভেন্টে সলিউশন বানানোর জন্য। co-solvency কি, একটা দিস ইজ আ ফেনোমেনন অফ অ্যাডিং আ মোর ওয়াটার মিসেবল সলভেন্ট টু ইনক্রিজ দ্য সলিবিলিটি অফ আ ড্রাগ। co-solvencyটা হলো একটা ফেনোমেনন যেখানে আমরা কোনো আরও ওয়াটার মিসেবল সলভেন্ট মেশাই যাতে ড্রাগের সলিবিলিটি বাড়ে, যেমন অ্যালকোহল। আর সলিবিলাইজেশনটা কি হলো, spontaneous passage of poorly water soluble solute molecules into an aqueous solution of soap in which a thermodynamic stable solution is formed। এর মানে হলো poorly water soluble কোনো সলিউট টাকে কোনো সোপের অ্যাকোয়াস সলিউশনে মেশানোকে আর সেই মেশানোর ক্ষেত্রে কোনো যদি স্টেবল সলিউশন ফর্ম হয় সেটাকে বলা হয় সলিবিলাইজেশন, যেমন টুইন। আর হাইড্রোট্রপিটা হলো ইনক্রিজ দ্য সলিবিলিটি অফ ড্রাগ ইন ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ অ্যাডিটিভস ইজ হাইড্রোট্রপি। এক্সাম্পল সোডিয়াম বেনজয়েড। তো ড্রাগের সলিবিলিটিটা ওয়াটারে বাড়ানোকে কার প্রেজেন্সে, অ্যাডিটিভসের প্রেজেন্সে কে বলা হয় হাইড্রোট্রপি। সেটা এক্সাম্পল কি, সোডিয়াম বেনজয়েড। এই মানে অ্যাডিটিভস এক্সাম্পলটা হলো সোডিয়াম বেনজয়েড।
তো আমার 20টা কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে গেল। তো আবার দেখা হচ্ছে, বাই।